আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। তো আপনি দীর্ঘদিন যাবতীয় কাউন্সিলরশিপ চালাচ্ছেন, দীর্ঘ 9 বছর। আপনি জামাত ইসলামীর মনোনীত প্রার্থী ছিলেন এবং জামাত ইসলামীর মাধ্যমেই বড় একটা হেল্প নিয়ে আপনি এখানে বিজয়ী হয়েছেন। তারপর আপনি 9 বছর দীর্ঘদিন অতিক্রম করছেন। আপনার কি মনে হয় আপনার এই কাউন্সিলরশিপ চালানোর ক্ষেত্রে আপনার আক্ষেপ, পাওয়া না পাওয়া বেদনা, যতটুকু চাচ্ছিলেন আপনার সংগঠন আপনাকে দিয়ে নিয়ে নীতি আদর্শের মতো চালাবেন, এতটুকু করতে পেরেছিলেন, নাকি আপনার মধ্যে অতৃপ্তি রয়ে গেছে চালানোর ক্ষেত্রে? জি, আলহামদুলিল্লাহ। অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের পল্টন এলাকার কমিশনার হিসাবে আমি 9 বছর, দীর্ঘ 9 বছর 7 মাস এলাকাবাসীর খেদমতে কাজ করতে পেরেছি। এটা মহান আল্লাহ পাক এবং জনগণের পক্ষ থেকে আমার এক বিরাট পাওয়া। যদি একজন কমিশনার হিসাবে, একজন সফল কমিশনার হিসাবে গণসম্পৃক্ততা এবং জনসেবা এর বাইরে আরও কিছু প্রত্যাশা থেকে থাকে, তাহলে সেখানে প্রশ্ন উঠতে পারে ব্যর্থতা, সফলতা। কিন্তু আমি শুরুতেই নির্বাচন করা থেকে নির্বাচনে পাশ করা এবং 2011 সালের 30শে নভেম্বর পর্যন্ত 2002 সালের 25শে এপ্রিল থেকে এই দীর্ঘ 9 বছর 7 মাস সময়ের মধ্যে আমি কি পেলাম, আমার কি হলো, এই বিষয়টা কখনো মনে আসে নাই। আমাকে এই এলাকার জনগণ ভালোবেসে যে সম্মান দিয়েছে, আমার দল জামাত ইসলামীকে যে সম্মান দিয়েছে, এটা সম্পূর্ণভাবেই এর বিনিময় তাদেরকে দিতে হবে, এই অনুভূতিটাই সর্বদা কাজ করেছে। আর সাবেক 36 নম্বর ওয়ার্ড তথা পল্টন থানা, মহানগরী ঢাকাতে একটা ওয়ার্ডে একটা থানা, এটা আমার মনে হয় এই এলাকায় ছিল। পল্টন থানা 36 নম্বর ওয়ার্ড, এটাও এক বিশেষ নেয়ামত। এখানে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়, এখানে ভাসানী স্টেডিয়াম সহ ক্রিকেট স্টেডিয়াম, হকি স্টেডিয়াম, গুলিস্তান নাট্যমঞ্চ, গুলিস্তান পার্ক, ফুলবাড়িয়ার একটা অংশ, বাইতুল মুকাররম, জাতীয় মসজিদ, এই এলাকাগুলো, রাজারবাগ পুলিশ লাইন সহ এই এলাকাগুলো এখানে অবস্থিত। এটা ধরে রাখা এবং এখানে সকলের দৃষ্টি আকর্ষণ এবং সকলের জন আকাঙ্ক্ষা পূরণ করে এই এলাকাতে দীর্ঘ 9 বছর 7 মাস কাজ করতে পারাটাই ছিল আমার সবচেয়ে বড় তৃপ্তির কারণ। আমি মনে করি এর মাধ্যমে আমার জন আকাঙ্ক্ষা, আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা আল্লাহ পাক সম্পূর্ণভাবেই পূরণ করার সুযোগ দিয়েছেন। তারপর আপনার কাছে ছোট করে 2টা প্রশ্ন একসাথে আমি জানতে চাই। একটা হচ্ছে, দীর্ঘ 9 মাস 10 বছর আপনি চালানোর পরে তারপর তো একটা নির্বাচনের আয়োজন হইল, এই নির্বাচনে আপনি কেন অংশগ্রহণ করেন নাই? তারপর এখানে আপনার স্ত্রী প্রার্থী হয়েছিল, ওনাকেও আমরা শুনতে পারলাম যে হয়তো ওনাকেও ওই নির্বাচনটাতে অংশগ্রহণ নিল, তারপর আপনারা এটা প্রত্যাহার করছেন। এরকম পরিবেশটা কি ছিল, এটা যদি একটু আপনি ছোট করে বলেন। তারপর আপনি যখন কমিশনারশিপ চালাইছেন তখন বাংলাদেশ জামাত ইসলামী, আপনার দল যেটা আপনার কাছে প্রত্যাশা করছিল, আপনি কি মনে করেন যে সেই প্রত্যাশা আপনি পূরণ করতে পেরেছেন? বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এই এলাকা থেকে নমিনেশন দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এবং শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আদর্শ ভিত্তিক দল। তাদের
একটা সুস্পষ্ট আদর্শ রয়েছে, যেটা ইসলামী আদর্শ। আল্লাহর এই জমিনে আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর দিন কায়েমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তো এটাকে সামনে রেখেই আমাকে কাজ করতে হয়েছে। আমার কারণে যেন জামাত ইসলামীর কোনো ক্ষতি না হয়, আমার কারণে যেন জামাত শিবিরের ভাবমূর্তি নষ্ট না হয়, এই খেয়ালটা বরাবরই আমার মধ্যে ছিল। আর আমি এর পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করি নাই বিষয়টা তা না, অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই। আমি নমিনেশন সাবমিট করেছি। আগে থেকেই এটা সাসপেক্ট করা হয়েছিল। আমার নেতৃবৃন্দ, বিশেষ করে নুরুল ইসলাম বুলবুল ভাই আমাকে বলেছিলেন, রব ভাই যদি সন্দেহের কোনো বিষয় থাকে তাহলে ভাবিকে দিয়ে নমিনেশন পেপার সাবমিট করান। তো দেখা গেল যা ভেবেছি তাই হলো, আমার নমিনেশন বাতিল হলো। সংগঠন আমার ওয়াইফের নমিনেশন টিকে গেল, সংগঠন আমার পরিবর্তে আমার ওয়াইফকে নমিনি হিসাবে রেখে কাজ করলো। ভোটের আগেই একটা ঐতিহাসিক গণমিছিল রাজারবাগ পুলিশ লাইন ওই এলাকা থেকে, চামিলিবাগ মোড় থেকে নিয়ে পল্টনের দিকে আসতেছিল। আমার ওয়াইফের মার্কা ছিল কাঁটা চামচ, আর ওনার নাম আঞ্জুমানারা বেগম। এই প্রতীক এবং বাংলাদেশের পতাকা নিয়ে হাজার হাজার ছাত্র জনতা, ভোটার, নারী পুরুষ এই মিছিলে সামিল হলো। শেষ মিছিল মালিবাগ মোড় থেকে চামিলিবাগ আসতেই মিছিলের উপর পেছন থেকে গোলাগুলি শুরু হয়ে গেল। রাজারবাগ পুলিশ লাইনের সামনে এসে মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল। এরপরে আমাকে আওয়ামী লীগের কোনো একটা দিক থেকে রিকোয়েস্ট করলো যে আগামী কয়েকদিন আপনি পল্টনে না আসলে আপনার জন্য ভালো হবে। তা আমি বললাম, আমি তো আর ক্যান্ডিডেট না, ঠিক আছে আমি না আসলে যদি ভালো হয় আসলাম না। পরক্ষণেই বলল, ভাবিকেও না পাঠাইলে ভালো হয়। মহিলা মানুষ, যদি তার কোনো, আপনার ফ্যামিলি অত্যন্ত সম্মানী ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে ভাবি এখানে আসবে, যদি তার সম্মানের কোনো হানি হয়, এই বিষয়টা খেয়াল রাখার জন্য আপনাকে পরামর্শ দিচ্ছি। আমি তখন অনিবার্য কারণেই, রাজনৈতিক কারণেই এই এলাকায় না থেকে নিকুঞ্জে আমার আরেকটা ঠিকানা আছে, সেখানে থাকতাম। তা পার্শ্ববর্তী ওয়ার্ডে সেগুনবাগিচা আমার বাইরার বাসা, শালীর বাসা, সেখানে আমার ওয়াইফ এসে ওখান থেকেই কার্যক্রম চালাইত। তো নিষেধ সত্ত্বেও ওখানে আমার ওয়াইফ এসেছে, আমি এসেছি। ভোটের দিন সকাল 8টার আগেই সব কেন্দ্রগুলোতে আমার যারা পোলিং এজেন্ট তাদেরকে তাদের কাগজপত্রগুলো নিয়ে তাদেরকে সন্ত্রাসী হিসাবে অ্যারেস্ট করে ফেলল। রাজনীতির কি নিষ্ঠুর পরিহাস, নির্বাচনের নামে জনগণের সাথে কি নিষ্ঠুর বেদনাদায়ক খেলা। এই নিরপরাধ মানুষগুলোকে কোর্টে থেকে জামিন না দিয়ে তাদেরকে জেল হাজতে পাঠানো হলো। 3 মাসের নিচে কোনো গ্রেফতারকৃত ব্যক্তি ছাড়া পায় নাই। কোনো ব্যক্তি 6 মাস 1 বছরও জেল খেটে এসেছে। এরা চাকরি বাকরি করতো, ছোটোখাটো চাকরি বাকরি করতো, অনেকেরই সংসার ছিল। এই পরিবারগুলোর দুঃখ কষ্টের সাথে আমাকে সম্পৃক্ত থাকতে হয়েছে। এই পলাতক অবস্থায় থেকেও আল্লাহর শুকরিয়া, আমার উপর অসন্তুষ্ট ছিল না কোনো পরিবার। যারা অ্যারেস্ট হয়েছে, গ্রেফতার হয়েছে, জামাত ইসলামে
একটা দায়িত্বশীল দলের ক্যান্ডিডেট থাকার কারণে এবং জামাত শিবির থেকে আমি যা শিখেছি সেই ট্রেনিং থাকার কারণে আমি তাদের দুঃখ কষ্টের সাথে নিজের পরিবারের সম্পৃক্ততা মিলিয়ে আমি চলেছি এই দীর্ঘ দিনগুলো। 5 তারিখের পট পরিবর্তনের পরে সরকার মেয়রের চেয়ারে একজন প্রশাসক বসিয়েছেন। এখন রাস্তাঘাট ঢাকা সিটি কর্পোরেশনের ম্যাক্সিমাম রাস্তাঘাট ভাঙাচোরা, এখন আবার শুনছি ডেঙ্গুর উপদ্রব বাড়তেছে। এরপরে নাগরিক সুবিধা ঢাকা সিটিতে এখন নাই বললেই চলে। আসলে এইগুলো এখন এই প্রশাসকের মাধ্যমে বা আপনাদের কাছে সাথে কি কোনো সমন্বয় হয়? আগে যারা কমিশনার ছিল তাদের সাথে সমন্বয় হয় কিনা? টিসিবির যে পণ্য এগুলো ঠিকমতো যারা টিসিবির পণ্য ভোগী তাদের হাতে পৌঁছে কিনা, এগুলো কি আপনাদের সাথে কোনো সমন্বয় প্রশাসক করতেছেন? অথবা যদি না করে থাকেন আপনি কি মনে করেন যে এটা কীভাবে হলে ভালো হয়? প্রশাসন অথবা প্রশাসকের পক্ষ থেকে নয়, নিজের অনুভূতি এবং দায়িত্বানুভূতি থেকে পাশাপাশি 5 তারিখে পট পরিবর্তনের পর 7 তারিখেই এই এলাকার রাঁধুনি হোটেল রেস্তোরাঁয় পুরানা পল্টন প্রতিবেশী নিরাপত্তা কমিটি সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনগুলো মিলে আমাকে এলাকার আইনশৃঙ্খলা এবং একজন সাবেক সফল কমিশনার হিসাবে এলাকার দুঃখী মানুষের এবং সমস্যা জর্জরিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে রিকোয়েস্ট করলো। আমি আমার দলের পরামর্শ নিয়ে আমি তাদের সেই রিকোয়েস্টে রাজি হলাম। এখানে একটা কথা উল্লেখ করার মতো, সেটা হলো আমার যে সুপারভাইজার ছিল, পার্সোনাল ব্যক্তিগত সুপারভাইজার, যে মিস্টার খুরশেদুল আলম, যে এই এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা, বাতি, রাস্তাঘাটের সংস্কার এবং বিভিন্ন ব্যক্তিগত সমস্যা মানুষের ব্যাপারে আমার পক্ষ থেকে সুপারভাইজ করত। আমি তাকে গত প্রায় 12-13 বছরেও আমি তাকে ত্যাগ করি নাই, ছাড়ি নাই, আমার কাছেই রেখে দিয়েছি। আমি তাকে নিয়মিত বেতনাদি দিয়েছি। এলাকার জনগণের যে সমস্যাগুলো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, ডেঙ্গু মশা ইত্যাদি লুক আফটার করার, এই ব্যাপারে দেখাশোনার করার ব্যাপারেও আমি তাকে নিয়োজিত রেখেছি। কিন্তু প্রশাসন থেকে এই ব্যাপারে আমাকে না বাধা দেওয়া হয়েছে, না এই কাজগুলো করার জন্য কোনো ধরনের রিকোয়েস্ট করেছে। এখন তো কাউন্সিলর আওয়ামী লীগের, ম্যাক্সিমাম আওয়ামী লীগের ছিল, তারা আত্মগোপনে চলে গেছে। আপনাদের সময় যারা সাবেকদের মধ্যে ছিল তারাও অনেকে অনেক মতো করে আছে। ওভারঅল সিটি কর্পোরেশনের যে অবস্থা, মানে একটা প্রশ্ন আপনার কাছে ছিল, রাস্তাঘাট ভাঙাচোরা, ডেঙ্গুর উপদ্রব বাড়ছে, নাগরিক সবে ব্যাহত হয়েছে, টিসিবির পণ্য এগুলো বা ঠিকমতো পাচ্ছে কিনা, এইগুলো নিয়ে কি প্রশাসকের কাছে আপনাদের কোনো পরামর্শ আছে? যদি থেকে থাকে আমাদের মাধ্যমে বলতে পারেন। ডেঙ্গুর ব্যাপারে আমি যে এলাকায় এখন থাকি, ডিএনসিসি, সে ওই এলাকার সামাজিক সংগঠনের আহ্বায়ক হিসাবে পরিবর্তিত পরিস্থিতিতে ডিএনসিসিতে থেকে দাওয়াত পেয়েছিলাম। তো সেখানে আমার একদিনের ট্রেনিং নেওয়ার সুযোগ হয়েছে। আর ডেঙ্গু এবং মশকের ব্যাপারে এর আগেও বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশনেও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ হয়েছে। এই হিসাবে আমি একজন কমিশনার হিসাবে কিছু কিছু মসজিদে বক্তব্য রেখেছি। আর আমার এই এলাকায় ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী পল্টনে আছে বলে আমার কাছে এখনো খবর আসে নাই। আর টিসিবির যে খাদ্যদ্রব্য দেওয়া হয়, বিশেষ করে চাল, ডাল, তেল, এটা আমি যখন জনগণের রিকোয়েস্টে আমাকে রিকোয়েস্ট করা হলো এলাকা দেখাশোনা করার জন্যে, যারা টিসিবির ডিলার তাদের সাথে আমি কথা বললাম। কথা বলার
প্রেক্ষিতে আমি যেখানে আগে থাকতাম, আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান 1 নম্বর পুরানা পল্টনের আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, ওরা এই জায়গাটা দেখে ওদের মনোভূত হলো 3 জন ডিলারের সম্মিলিত মাল 3000 কার্ডের মালই তারা এখানে নিয়ে আসলো। তা আমরা চেষ্টা করেছি জনগণের কাছে কার্ডধারীদের কাছে এই মালগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউশন করতে, কিন্তু এখানে ভালো মন্দ দুটা দিকই ছিল, সুবিধা অসুবিধা দুটা দিকই ছিল। একটা হলো বেশিরভাগ কার্ডধারী ছিল আগের সরকারের দলীয়, দেখা গেছে ঘুরিয়ে ফিরিয়ে একই ফ্যামিলিতে মনের মন চাল ডাল তেল দেওয়ার মতো অবস্থা ছিল। 10টা 20টা 30টা 55টা কার্ড পর্যন্ত একই ব্যক্তি উঠায় নেওয়ার মতো ছিল, রিক্সা দিয়ে বস্তা ভরে ভরে। তো এই ক্ষেত্রে যখন আমার এখানে আসলো টিসিবির, তখন এরকম লোক যারা ছিল ওরা অনেকেই সবাই আসছে আমার ইয়েতে পড়ে নেয়, যার কারণে আমরা এলাকার যারা দুঃখী মানুষ, যারা নিরী বস্তিবাসী, তাদেরকে আমরা তাদের আইডি কার্ডের ফটোকপি উপরে আমি সিগনেচার দিয়ে আমরা মালগুলো বিতরণ করার চেষ্টা করেছি। নির্বাচিত জনপ্রতিনিধি বা কাউন্সিলর মেয়র অনুপস্থিত, এমত অবস্থায় আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারের আমলে যদি সিটি কর্পোরেশন নির্বাচন হলে ভালো হবে, নাকি জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি কর্পোরেশন নির্বাচন হলে ভালো হবে? আমি মনে করি স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন দুটার দুই প্রেক্ষাপট। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কাজটা করছে, এর মধ্যে স্থানীয় নির্বাচনের বিষয়গুলো খুব বেশি বাধাগ্রস্ত, সমস্যা সংকলিত এটা আমি মনে করি না। যেহেতু এখানে স্থানীয় প্রতিনিধি হিসাবে যারা ছিল কমিশনার, মেয়র, এই ক্ষেত্রে সরকার দুইটা ধারাই ব্যবহার করতে পারে। একটা হলো প্রশাসনিকভাবে কাকে দেবে দায়িত্ব, যদি পাবলিক প্রতিনিধি রাখতে চায় তাহলে রাখতে পারে। আরেকটা হলো স্থানীয় সরকার নির্বাচন যেখানে মনে করবে সেখানে করে ফেলতে পারে। আমার পক্ষ থেকে দুই ক্ষেত্রেই আমার কোনো অসুবিধা নেই, এবং দুই ক্ষেত্রেই আমি জনগণের আসল বিষয়টা হলো জনগণের খেদমত করার ইচ্ছা থাকলে আর জবাবদিহিতার অনুভূতি যদি নিজের মধ্যে থাকে আর জনসম্পৃক্ততা থাকে, আর সবচেয়ে আমি আরেকটা জিনিস খেয়াল করি, আমার যে স্বভাব, আমার যে চলাফেরার স্টাইল, আমার আকাঙ্ক্ষা, আমার অনুভূতি, আমার এগুলো যদি এরকম হয় যে আমি জনগণের সাথে চলবো, জনগণের খেদমত করব, জনগণের সমস্যা শুনব, জনগণের কি প্রবলেম এলাকায়, রাস্তাঘাট, মশা বাতি, পারিবারিক সমস্যাগুলো, প্রতিবেশীর সাথে সমস্যাগুলো, এই কাজগুলো যদি আমি স্বচ্ছতারভাবে করতে পারি, আমি শুধু দুনিয়াতে নয়, জনগণের ভালোবাসার দিক থেকে নয়, আমি সত্যিকারভাবে দায়িত্ব পালন করতে পারলে আখেরাতেও আমি এর পুরস্কার পাবো। মিডিয়া কর্মীরা যারা আপনার সাথে মিশে, তারা জানে আপনি একজন সজ্জন মানুষ, আপনাকে কোনো প্রশ্ন করতে তাদের ভয়ভীতি নাই। যেহেতু আপনি জামাত ইসলামের সাথে সম্পৃক্ত, তো একটা প্রশ্ন সাহস করে আপনাকে বলতে চাই, এর বাইরেও। মুক্তিযুদ্ধে সময়, অথবা আপনি কি মুক্তিযুদ্ধের আগের প্রজন্ম নাকি পরের প্রজন্ম, অথবা মুক্তিযুদ্ধের সময় আপনার অথবা আপনার দলের বিষয় নিয়ে যদি একটা কথা বলেন আপনি। মুক্তিযুদ্ধ তো এখন মুক্তিযুদ্ধের দুটা পর্ব আমি মনে করি। একটা হলো 71-এর মুক্তিযুদ্ধ, হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে। আরেকটা হলো 2024-এর 5ই আগস্টের মুক্তিযুদ্ধ। এই দুই মুক্তিযুদ্ধেই আমার সম্পৃক্ততা ছিল। 71-এর মুক্তিযুদ্ধের সময় আমি একজন পূর্ণ যুবক। আমি ছাত্র
কলেজ কলেজ পর্যন্ত ছাত্র আন্দোলনে বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলাম। মান্নান ভূঁইয়া ছিল আমাদের নেতা। পুরানো সন্ধি, গাজীপুর এবং কিশোরগঞ্জের একটা বৃহৎ অংশ মান্নান ভূঁইয়ার নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। যেহেতু বিপ্লবী ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত ছিলাম, কাজী স্কুল এবং কলেজে একজন ভালো স্টুডেন্ট থাকার কারণে তখন ছাত্র নেতৃত্ব নির্ধারিত হইতো ভালো মন্দ ছাত্র দিয়া, মেধাবী ছাত্র দিয়া সম্পৃক্ততা ছিল। জননেতা আব্দুল মান্নান ভূঁইয়া যখন মুক্তিযুদ্ধের ডাক দিলেন, তখন বাংলাদেশের তার পন্থী কাজী জাফর আহমেদ, হায়দার আকবর খান রনু, রাশেদ খান মেনন, মোস্তফা কামাল হায়দার, তারা শিবপুরে এসে, মনোহরদী এসে আশেপাশে মান্নান ভূঁইয়ার আশ্রয় ছিল। আমাদের একটা পারিবারিক অবস্থান ছিল। পারিবারিকভাবে মান্নান ভূঁইয়ার সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিল। পাশাপাশি নির্ভর করা যায় এরকম কিছু ব্যাপার ছিল। বিধায় আমাকে তখন কিছু লুক আফটার, মুক্তিযুদ্ধের কিছু লুক আফটার করার ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল। যেমন রাশেদ খান মেনন, আমি যতটুকু জানি তার প্রথম সন্তান ওই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় উনি যে বাড়িতে থাকেন, আব্দুর রব খান, ওই বাড়িতে জন্ম নিয়েছে। ওই বাড়িতে আগে লজিং থাকতো আমার বড় ভাই। উনি যখন ওখান থেকে পাশ করে ঢাকাতে চলে আসলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আলিয়াতে ভর্তি হলেন, এই মুক্তিযুদ্ধকালীন সময়ে উনি ওখানে ছিলেন। বাড়িটা প্রাকৃতিকভাবেই চারদিক থেকে মুক্ত এরিয়ার মতো। তো এটা মেনন ভাইকে এখানে রমনা পার্কে, আমরা রমনা ওষা শতায়ু অঙ্গন আমি ব্যায়াম করতাম। তো রমনা পার্কে যখন তাকে দাওয়াত করা হলো, তৎকালীন আমলে তখন কামাল চৌধুরী সাহেব ছিলেন এই এলাকার কমিশনার, সেটা উনি আমাকে এই ব্যাপারে খোলাখুলি কথাও বলেছেন। আর আমি তখন ওই বক্স সিগারেট আর দুধ, খাঁটি দুধ, প্রতিদিন বক্স সিগারেট, এই ব্যাপারে সহযোগিতা করতাম। দুঃখজনক হলো, একটা সময়ে যখন যে প্রতিষ্ঠানে আমরা পড়াশোনা করেছি, কুমরাদি দারুল উলুম সিনিয়র মাদ্রাসা এতিমখানা, সেখানে একটা অপ্রীতিকর ঘটনায় পর থেকে আর এই দলের সাথে আর মুক্তিযুদ্ধের তৎকালীন কোনো ক্রিয়াকর্মের সাথে এরপর আর জড়িত হই নাই। ঢাকায় এসে জগন্নাথ কলেজে ভর্তি হই এবং প্রথম দিন থেকেই ছাত্র শিবিরের কাজ শুরু করি। যেহেতু পারিবারিকভাবে অথবা ব্যক্তিগত চালচলন একটু ধর্মীয় অর্থোডক্স চলাফেরা ছিল, এই কারণে অনেক সময় মান্নান ভূঁইয়ার সাথে থাকাকালীন কোরআন তেলাওয়াত করলে এই তো রব হুজুরে আসুক, এমন ইসলামী কিছু হইলেই রব তো এই ধরনের, সুতরাং রবিরা ডাক দাও। এভাবেই তখন থেকে মনে প্রশ্ন জাগত, ব্যাপার কি, ইসলামী কিছু হইলেই শিবির, ইসলামী কিছু হইলেই জামাত, এই ধরনের কথা ওঠে। তো এই অনুভূতি নিয়ে এবং এই ইনক্লুজিটিভনেস নিয়ে জগন্নাথে ভর্তি হই। ভর্তি হওয়ার প্রথম দিন থেকেই, আমি যেদিন ভর্তি হয়েছি সেদিন লুৎফর ভাই তারা শিবিরের লিফলেট বিলি করতেছে। ইসলামপুরের দিক থেকে যে রাস্তাটা ঢুকছে কলেজ গেটে, কলেজের দিকে, এখানে দাঁড়ায় চিপায় দাঁড়ায় লিফলেট বিলি করতেছে। আমি গিয়ে দেখি কী করতেছেন, এটা থাপাদার লিফলেট নিয়ে আমি হাইটা বিলি করা শুরু করেছি। কলেজের ভিতরে এসে বিলি করা শুরু করেছি। কোনো দাওয়াত কারো দিতে হয় নাই, স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করেছি। এরপরে আমার যারা দিনী ভাই তখন ছাত্র শিবির করেছেন, তারা লজিং করে দিয়েছেন, বাদশাহ ভাই, বাদশাহ মিয়া বকাবুল, অমৃতপুর জঞ্জিরা, এবং সেখান থেকে পড়াশোনা করেছি। আর অতি সম্প্রতি যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, যে দ্বিতীয় স্বাধীনতা এলো,
এই দ্বিতীয় স্বাধীনতায় আমার পরিবারের প্রতিদিনই আমার পরিবার থেকে আমার মেয়ে আরও দুজন নিয়ে মিছিলে আসতো। আমার দুই ছেলেই অস্ট্রেলিয়া থাকে, তারাও এই ব্যাপারে যতটা পেরেছে সেখান থেকে ইয়ার মাধ্যমে সমর্থন দিয়েছে, নৈতিক সমর্থন দিয়েছে। আর আমার বিশেষ করে শিবির এবং জামাতের যারা কর্মী ছিলেন তারা আমার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। একটা ঘটনা বলি, 4 তারিখ রাত্রে নিকুঞ্জ এলাকার খিলক্ষেত থানার দায়িত্বশীল আসলেন, এসে আগামীকালের পরিকল্পনা সম্পর্কে আমার সাথে কিছু আলাপ করলেন এবং আর্থিক তাদের যে প্রয়োজন ট্রিটমেন্টের ব্যাপারে এই ব্যাপারে মুখ খুললেন। আমি ওই আগের দিনই একটা ভাড়া পাইছি, আমি বলি একটু বসেন। একবারে যে ভাড়াটা যেভাবে পেয়েছি এইভাবেই আইনা ওনার হাতে দিয়েছি, আর গণাগণিয়ে করি নাই। পরের দিন সকালবেলা উনি বললেন যে আগামীকাল আমরা টঙ্গী থেকে মিছিল ছাড়ব। মিছিল কিভাবে ছাড়বেন বলে, না পরিকল্পিতভাবেই ছাড়ব। 1000 করে মিছিলকারী আসবে, মাঝখানে গ্যাপ থাকবে। 1000 করে মিছিলকারী আসবে, মাঝখানে গ্যাপ থাকবে। সকালবেলাই আমার বাসার এক ভাড়াটিয়া, সে আমার কাছে, আমার 2 ভাতিজা থাকে, ওদের পাঠাইলো যে প্রচুর মানুষ আসতেছে, তাদের পানি খাওয়াতে হবে, আঙ্কেলরে বলো এই পানির কেনার ব্যাপারে আমাদেরকে কিছু সহযোগিতা করতে। তা আমি তাকে কিছু দিলাম, কিন্তু মনে হলো যে লাখ লাখ মানুষ এতে কি হবে, আবার ডাক দিয়া আবার কিছু দিলাম যে নিয়ে দেও। এই কথা শুনে আমার বাসায় যারা ছিল মহিলা, আমার মেয়ে এবং আরও অন্যান্য মহিলা, ওরা সবাই দেখি যে অস্থির হয়ে গেছে কীভাবে মিছিলে সামিল হবে। আমি একটা হাফ শার্ট গায়ে লুঙ্গি পরা ছিল, এই অবস্থায় আমি মেন রোডে চলে আসলাম, ফুট ওভারব্রিজের উপরে উঠলাম, লা মেরিডিয়ান হোটেলের সামনে। এখানে একটা বিচিত্র অভিজ্ঞতা আমাকে নাড়া দিয়েছে। আমি এটাকে অত্যন্ত স্বাভাবিকভাবে নিয়েছি, কিন্তু বিষয়টা এমন ছিল, আমি যেহেতু বয়স্ক আর মিছিল উত্তর দিক থেকে আসতেছে, আমি ওদেরকে এইভাবে হাত নাড়াচ্ছি। এই কারণেই মনে হয় লুকারণ্য, ব্রিজের উপর দাঁড়াইবার জায়গা নাই, কিন্তু আমাকে একটু জায়গা করে দিয়েছে। এরকম গুঞ্জন শুনি যে আগামী নির্বাচনে আপনি কি সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন নাকি কাউন্সিল নির্বাচন করছেন, এরকম গুঞ্জন আমরা শুনি যে হয়তো আপনি নরসিংদী থেকে কিংবা ঢাকা থেকে এরকম একটা চিন্তা করতেছেন। এই ব্যাপারে আপনার দলের কোনো বক্তব্য পেয়েছেন কিনা বা কোনো গ্রিন সিগন্যাল আপনার? আমি যে দলের সাথে সম্পৃক্ত, জামাত শিবির, এই দলে নির্বাচনে ক্যান্ডিডেট হওয়া স্বঘোষিতভাবে অথবা নিজে নিজে এই ধরনের ঘোষণা দেওয়ার কোনো সুযোগ নেই। পল্টনে আমি ছিলাম গত 45 বছর, পল্টনে আমি জনগণের সাথে চলি, সুতরাং স্থানীয় নির্বাচনের প্রতি আমার অন্যরকম একটা আগ্রহ আছে। আর জাতীয় সংসদ নির্বাচন, আমি একটা এলাকা ধারণ করি, বেলাবাবু নহরদি হলো আমার এলাকা। এই দিক থেকে স্থানীয় নির্বাচন অথবা জাতীয় সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচন, এই ব্যাপারে আমার দল যে চিন্তা করবে এটাই আমাকে মেনে নিতে হবে, আমার দলের কালচার এটাই। তবে আমি এই ব্যাপারে জিজ্ঞাসাও করি নাই। স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমার নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ সরাসরি আমাকে বলেছেন। আর পরোক্ষভাবে আমি জানতে পেরেছি ঢাকা এবং আমার এলাকা 2 জায়গাতেই জামাত 3 জনের একটা প্যানেল দেয়, 1, 2, 3 সম্ভাবনা খেয়াল করে। এই 2 জায়গার প্যানেলেই আমার নাম আছে, এটা আমি জানতে পেরেছি। আমার এলাকাবাসীর উদ্দেশ্যে, এলাকাবাসীর জ্ঞাতার্থে আমার ব্যক্তিগতভাবে এই আহ্বান যে তত্ত্বাবধায়ক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দল বাংলাদেশ জামাত ইসলামী যুক্তিসঙ্গত সময় দেওয়ার পক্ষে। সরকারের সাথে
সরকারের সদিচ্ছাগুলো পূরণের ব্যাপারে সহযোগিতা করবে, আমরাও সহযোগিতা করব ইনশাআল্লাহ। আর আগামী দিনে যদি আমাকে এলাকাবাসী তাদের জন্য ভালো মনে করেন, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবো যদি মনে করেন, তাহলে আমি তাদের কাছে দোয়া প্রার্থী। আর চ্যানেল এস একটা নতুন টিভি চ্যানেল এসেছে, তারা জনগণের উদ্দেশ্যে কথা বলার যে সুযোগ দিয়েছে, চ্যানেল এসের সকল প্রকার কর্মকর্তা কর্মচারী সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।